আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প পুনর্জন্ম। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত ভয় ভয়ঙ্কর এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে পুনর্জন্ম। অ্যাক্সিলেটরে পা রেখে গাড়ির স্টিয়ারিং ধরে বসেছিল রাহুল। রাস্তাটা এগিয়ে চলেছে জঙ্গল মহলের বুক চিরে। দুপাশে হয় নানা গাছের জঙ্গল অথবা পতিত জমি। জনবসতি তেমন চোখে পড়ছে না। মাঝে মাঝে দু একজন লোক চোখে পড়ছে। তাদের মধ্যে কেউ হয়তো গাছের ছায়াতে বসে রয়েছে, আবার কেউ হয়তো ছাগল চড়াচ্ছে। সকাল 8টা নাগাদ শহর থেকে লালাজিকে নিয়ে রাহুল রওনা হয়েছিল এই জঙ্গল মহলের উদ্দেশ্যে। এখন প্রায় 10টা বাজে। জ্যৈষ্ঠ মাস। ইতিমধ্যেই মাথার উপর থেকে সূর্যদেব যেন অগ্নিবৃষ্টি শুরু করেছেন। চলন্ত গাড়ির ভিতরেও বাইরে থেকে গরম বাতাস ঢুকছে। লালাজিকে নিয়ে আজই প্রথম বেরিয়েছে রাহুল। আসলে লালা ফোপাটলালের কাছে আজই কাজে যোগ দিয়েছে সে। রাহুল ড্রাইভিংটা জানে, আবার তার পেটে কালির আঁচড়ও আছে। বিএ পাস। ড্রাইভার কাম লালাজির অ্যাসিস্ট্যান্ট, এমনকি লালাজির ফাইফরমাইশ খাটার কাজও করতে হবে রাহুলকে। এই হলো চাকরির শর্ত। বড় ব্যবসায়ী লালাজি। কাঠ, লোহালক্কর, নানান ব্যবসা লালাজির। সম্প্রতি তিনি হোটেল, জমি জায়গা ইত্যাদিতেও টাকা লগ্নি করতে শুরু করেছেন। তার সব কাজ করতে পারবে এমন একটা লোকের দরকার ছিল লালাজির। বেশি লোক রাখা মানেই তো বেশি পয়সা খরচ। পরিচিত একজনের সুপারিশে লালাজির কাজে যোগ দিয়েছে রাহুল। এদিকে এর আগে কোনোদিন আসেনি রাহুল। লালাজি তাকে পিছনের আসনে বসে যাত্রাপথের নির্দেশ দিচ্ছিলেন। একসময় তিনি বললেন, ওই যে ওখানে, যেখানে রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, ওখানে গাড়িটা থামাও। লালাজির দৃষ্টি অনুসরণ করে রাহুল দেখতে পেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে। সে লোকটাও সম্ভবত লালাজির গাড়িটা চিনতে পেরে রাস্তার ওপর একটু উঠে এসে হাত নাড়াচ্ছে। লালাজির নির্দেশ মতো লোকটির কাছাকাছি পৌঁছে গাড়ি থামিয়ে দিল রাহুল। লালাজি বললেন, নামতে হবে। রাহুল ড্রাইভারের আসন ছেড়ে নিচে নেমে পিছনের দরজাটা খুলল। গাড়ি থেকে নামলেন প্রৌঢ় লালাজি। পরনে তার পাঞ্জাবি আর হাঁটু পর্যন্ত ওঠানো ধুতি। মাথায় শেঠেদের মতো জরির পট্টি দেওয়া কাপড়ের টুপি, পায়ে পামশু। গাড়ি থেকে নেমে তিনি গাড়ির ভিতরে রাখা তার ব্যাগটা ইশারায় দেখালেন। রাহুল সেই পেট মোটা চামড়ার ফোলিও ব্যাগটা হাতে তুলে নিল। যে লোকটাকে দেখে গাড়ি থামানো হয়েছিল সেই মধ্যবয়সী লোকটা এবার লালাজির সামনে এসে দাঁড়িয়ে সেলাম করল লালাজিকে। লোকটার পরনে ধুতি আর হাফ শার্ট, কালো লম্বা শিঙিরে চেহারা, দাঁতে পানের ছোপ, টেরা চোখ, মুখমণ্ডলে কেমন যেন একটা ধূর্ততার ভাব আছে। লালাজি লোকটার উদ্দেশ্যে বললেন, এই যে বনমালী, খবর সব ঠিক তো? লোকটা জবাব দিল, হ্যাঁ, সব ঠিক আছে, কাজ হয়ে গেছে। এবার আর ওরা মনে হয় আপত্তি করবে না। 1 মাস এখানে ঘাঁটি গেড়ে বসে থাকতে হলো ঠিকই, কিন্তু কাজটা হলো। কাছে গেলেই বুঝতে পারবেন। এই বলে সে আঙুল তুলে দেখালো কিছু দূরে একটা বিরাট বট গাছের দিকে। রাস্তার পাশে বেশ অনেকটা ফাঁকা জমি, আর তার ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে বিরাট বট গাছটা।
অসংখ্য ঝুড়ি নেমেছে তার গা বেয়ে। ফাঁকা জমিটার ওপাশেও আবার নানান গাছের জঙ্গল আছে। বনমালী নামের লোকটা এরপর লালাজি আর রাহুলকে নিয়ে উপস্থিত হলো গাছটার নিচে। প্রাচীন গাছ, মোটা গুড়িটার মাঝখানে ঠিক যেন মানুষের মুখের মতো হা করা একটা ফোকর আছে। চারপাশটা বাঁধানো, কাছির মতো অজস্র ঝুড়ি নেমেছে মাথার উপর থেকে সেই বেদি পর্যন্ত। মৃদু মৃদু দুলছে সেগুলো। ছায়া ঘেরা জায়গাটা। গাছটার নিচে দাঁড়িয়ে বনমালী পানের ছোপওয়ালা দাঁত বের করে হেসে বলল, পাতাগুলো দেখুন। লালাজি তাকালেন গাছের পাতাগুলোর দিকে। রাহুলও তাকালো। পাতাগুলোর দিকে ভালো করে তাকিয়ে রাহুল ব্যাপারটা ধরতে পারল। গাছের পাতাগুলো হলদে হয়ে বোটা থেকে নুইয়ে পড়েছে। কিছু পাতা মাটিতেও ঝরে পড়েছে। কিন্তু এটা পাতা ঝরার মরশুম নয়। বনমালী বেদির উপর উঠে হাত বাড়িয়ে একটা বট পাতা ভেঙে আনল। তারপর সেটা লালাজিকে দেখিয়ে বলল, দেখুন, পাতার বোটায় কোনো আঠা নেই। বট পাতা ভাঙলেই দুধের মতো আঠা বেরোয়। লোকেরা বুঝতে পারবে যে গাছটা মারা গেছে। তবে আরও দিন 15 অপেক্ষা করলে গাছটা একদম ন্যাড়া হয়ে যেত। তখন আর কোনো চিন্তাই থাকতো না। না, আর দেরি করা যাবে না। 6 মাস হলো জমিটা কিনে ফেলে রেখেছি। এই গাছটার জন্য কিছু করা যাচ্ছিল না। রাহুল কথাটা শুনে প্রশ্ন করে ফেলল, কি হবে এখানে? লালাজি তার কথার জবাবে বললেন, একটা রিসর্ট বানাবো এখানে। জিম, সুইমিং পুল সব থাকবে। বড় প্রজেক্ট, বুঝলে? আজকাল কলকাতা থেকে অনেক পয়সাওয়ালা লোক নিরিবিলিতে আমোদ প্রমোদ করবার জন্য এইসব জায়গাতে আসছে। তাদের আরামের জন্য সব রকম বন্দোবস্ত থাকবে এখানে। তোমাকেও মাঝে মধ্যে আমার সঙ্গে এখানে এসে থাকতে হবে। এই আজ যেমন এলে, আজকের দিনটা আমরা এখানেই থাকব। কাল গাছের গুঁড়িটা কাটা হলে তারপর রওনা হব। রাহুল প্রশ্ন করল, এখানে কোথায় থাকবেন লালাজি? বনমালী নামের লোকটা এবার রাস্তার উল্টো দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যে ওইখানে, আমিও ওখানেই আছি। রাহুল সেদিকে তাকিয়ে দেখতে পেল মাথায় অ্যাসবেস্টসের ছাউনিওয়ালা দুটো ঘর দাঁড়িয়ে আছে। লালাজি এরপর বনমালীকে বললেন, তাহলে সব ঠিক আছে বলছো? তা সেই সাধু বাবার খবর কি? হ্যাঁ, সব এমনিতে ঠিকই আছে। গাছটা যখন মরেই গেছে, তখন আর ওই সাধু লোক খেপাতে পারবে না গাছ কাটা আটকাবার জন্য। আর গাছটা যারা কাটবে তারাও স্থানীয় লোক। ইচ্ছে করেই তাদের কিছুটা দূর থেকে আনছি। বনমালীর কথা শুনে লালাজি তবুও একটু সন্দিগ্ধভাবে বললেন, শেষ মুহূর্তে আবার নতুন কোনো ঝামেলা পাকাবে না তো লোকটা? আপনি তো লোকটাকে কোনোদিন দেখেননি। কাছেই তার ডেরা। একবার লোকটার সঙ্গে কথা বলে তাকে বাঁচিয়ে দেখে আসা যায়। 200-500 টাকা নজরানাও দেয়া যেতে পারে, যাতে সে ব্যাপারটা নিয়ে বেশি নাক না গলায়, সেই জন্য। ঠিক আছে, লোকটার সঙ্গে একবার দেখা করে আসা যাক। দেখি লোকটা কি বলে। তবে গাছটা কিন্তু কাল কাটতেই হবে, আর তার জন্য যা যা করার তা করব। বনমালীর সঙ্গে লালাজি আর রাহুল বটগাছটার পিছনের ফাঁকা জমি পেরিয়ে এগুলো জঙ্গলের দিকে। শাল, পিয়াল আর অন্যান্য গাছের জঙ্গল। কেমন যেন গা ছমছমে পরিবেশ বিরাজ করছে জঙ্গলের ভিতরে। বনমালী জঙ্গলের ভিতর সুড়িপথ বেয়ে তাদের দুজনকে নিয়ে এগোতে এগোতে বললেন, এদিকে গ্রামের মানুষ সাধারণত আসে না। সাধু বাবাকে তারা যেমন ভক্তি করে তেমন ভয়ও করে। সাধু নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আর এমনিতেও তো মানুষ শ্মশানকে এড়িয়ে চলে। দাহ কার্য করতে গ্রামের মানুষ দল বেঁধে এখানে আসে। আর হ্যাঁ, একটা ছোট নদী আছে, তার পাশেই দাহ কার্য হয়। জঙ্গলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ চলার পর রাহুলরা জায়গাটাতে পৌঁছে গেল। জঙ্গল ঘেরা একটা ফাঁকা জায়গা। গ্রামের মানুষ যাকে নদী বলে, সেটা আসলে নালার মতো সরু জলধারা। জায়গাটা যে শ্মশান তা বুঝতে অসুবিধা হলো না লালাজি আর রাহুলের। এখানে ওখানে পড়ে আছে চিতার পোড়া কাঠ, মেটে হাঁড়ি, মৃতদেহের কাপড় ইত্যাদি নানান জিনিস।
এক কামরার ছিঁড়িছাদহীন ইটের একটা ঘরও জায়গাটার একপাশে দাঁড়িয়ে আছে। বনমালী সেটা দেখিয়ে বলল, ওটাই সাধু বাবার মাথা গোজা রাস্তা না, রাতেও ওখানেই থাকে। লালাজি জানতে চাইলেন, লোকটা কি এখন ওখানেই আছে? না, ওই যে ওইখানে আছে। তার দৃষ্টি অনুসরণ করে লালাজি আর রাহুল তাকালো কিছুটা তফাতে নালার পাড়ে একটা তেঁতুল গাছের দিকে। গাছটার নিচে একটা উঁচু মতো জায়গাতে বসে আছে একজন। তাকে দেখার পর লালাজি বনমালীকে বললেন, দেখি লোকটা কি বলে, প্রয়োজনে নরমে গরমে কাজ সারতে হবে। আপনি যেমন বলবেন তেমনটাই হবে। তারা তিনজন এরপর এগোলো লোকটার দিকে। গাছের নিচে পৌঁছে লোকটার কিছুটা তফাতে এসে দাঁড়ালো তারা। একটা ঢিপির মতো জায়গাতে ধ্যানস্থ ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছেন সেই সাধু। পরনে শুধুমাত্র একটা কৌপিন, তার সারা দেহে চিতাভস্য মাখা। লোকটার চারপাশে ছড়ানো আছে মানুষের মাথার খুলি, হাড়গোড়। ছোট একটা ধুনি জ্বলছে সন্ন্যাসীর সামনে, আর তার পাশে একটা ত্রিশূল গোজা। রাহুল ভালো করে তাকালো সাধু বাবার মুখের দিকে। মুখটাও সাদা ভস্য মাখা। সাধু বাবার চুলগুলো বেশ অদ্ভুত। চুলগুলো সরু বিনুনির মতো নেমে এসে কপাল আর ঘাড় বেয়ে ঝুলছে, ঠিক যেন রাহুলদের একটু আগে দেখে আসা বটগাছটার ঝুড়ির মতো। আর ঠিক সেই ঝুড়ির আড়াল থেকে যেমন উকি দিচ্ছিল গুড়িটার গায়ে মানুষের হা করা মুখের মতো ফোকর বা কোটরটা, ঠিক তেমনই সাধু বাবার কপাল থেকে বুক পর্যন্ত বিনুনির মতো চুলগুলোর আড়াল থেকে উকি দিচ্ছে তার উন্মুক্ত ওষ্ঠাধর। সব মিলিয়ে সেই প্রাচীন বটবৃক্ষের সঙ্গে এই প্রাচীন সাধুর মুখমণ্ডলের যেন একটা অদ্ভুত মিল খুঁজে পেল রাহুল। সম্ভবত তাদের উপস্থিতি বুঝতে পেরে কয়েক মুহূর্তের মধ্যেই চোখ মেললেন সন্ন্যাসী। চোখের পাতাগুলোও সাদা, ভস্য মাখা, ঈষৎ রক্তাভ চোখ। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের তিনজনের দিকে। বনমালী এবার সাধু বাবার উদ্দেশ্যে বললেন, ইনি লালাজি, শহর থেকে এসেছেন, ওই বটগাছটার জমিটার বর্তমান মালিক। লালাজি এরপর হাত দুটো মৃদু উঠিয়ে প্রণামের ভঙ্গি করে বললেন, ওখানে আমি একটা বড় হোটেল বানাবো, স্থানীয় মানুষদের কিছু কাজের উপায় হবে তাতে। সাধু বাবা এবার শান্ত স্বরে বললেন, তাতে আমার কোনো আপত্তি নেই। জমি তো অনেকটা, গাছটাকে বাদ দিয়েও তো ওখানে বাড়িঘর বানানো যেতে পারে। শুধু ওই গাছটা কাটা নিয়েই আমার আপত্তি। তাতে অসুবিধা আছে, পুরো জমিটাই ফাঁকা করতে হবে। সাধু বাবা আবারও শান্ত স্বরে বললেন, কত প্রাচীন ওই গাছ, 500 বছর বয়স। কত পথিককে ও ছায়া দিয়েছে। ওর কোটরে ডালপালাতে কত পশু পাখি বাস করে, নানান প্রাণী মানুষের কত উপকার করে গাছটা। সাধু বাবার দিকে তাকিয়ে এবার একটা অদ্ভুত জিনিস খেয়াল করল রাহুল। বটের ঝুড়ির মতো মাথা থেকে নেমে আসা বিনুনিগুলো যেন মৃদু মৃদু দুলছে, বলা ভালো নড়ছে। সাধু বাবা বললেন, তাছাড়া গাছেরও তো প্রাণ আছে মানুষেরই মতো। তাকে কাটা মানে একটা মানুষ খুন করা। না, গাছটাকে আমরা মারব না, সেটাই আপনাকে জানাতে এলাম। সাধু বাবার ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি বললেন, তাহলে গাছটা কাটছো না তোমরা? ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন। না না, গাছটা আমরা কাটব। আসলে কদিন আগেই গাছটা মরে গেছে, ডালপালা সব হলুদ হয়ে খসে পড়তে চলেছে। দেহে কোথাও এক ফোঁটা কষ নেই। আপনি গিয়ে দেখে আসতে পারেন। যদি ও গাছ না মরে থাকে তবে আমরা কাটব না। কথাটা শুনেই চমকে উঠলেন সাধু বাবা। রাহুল এবার স্পষ্টতই খেয়াল করল যে সাধু বাবার বিনুনির ডগাগুলো যেন সাপের ফণার মতো নেচে উঠল। মানুষ কি এভাবে চুল নাড়াতে পারে? রাহুল অবশ্য একবার একটা টেলিভিশন শোতে একজন মানুষকে কান নাড়াতে দেখেছিল। কিছু মানুষের এমন অদ্ভুত ক্ষমতা থাকে,
ব্যাপারটা তেমনই কিছু নাকি সাধু বাবার কোনো অলৌকিক শক্তি, তা বুঝে উঠতে পারল না রাহুল। বিস্মিতভাবে সে তাকিয়ে রইল সাধু বাবার দিকে। এই অদ্ভুত ব্যাপারটা লালাজিরা খেয়াল করেছেন কিনা তা কে জানে। লালাজি বলে উঠলেন, গাছটা যখন মরেই গেছে তখন নিশ্চয়ই গাছটা কাটতে আর আপনার আপত্তি নেই। কয়েক মুহূর্ত চুপ করে থেকে কি যেন ভাবলেন সাধু বাবা, তারপর বললেন, আপত্তি আছে। গাছটা আবার বেঁচেও তো উঠতে পারে। আপনি কি বলছেন? মরা কোনোদিন বাঁচে? হ্যাঁ, বাঁচে। কিভাবে জানতে চাইলেন লালাজি। আত্মা তো অবিনশ্বর, গাছেরও আত্মা আছে, সব প্রাণীরই আছে। আত্মার মৃত্যু নেই, সে শুধু দেহ ধারণ করে মাত্র, নতুন নতুন দেহ। সে দেহ মানুষেরও হতে পারে, গাছেরও হতে পারে, অন্য কোনো পশু পাখি এমনকি কীট পতঙ্গেরও হতে পারে। আত্মার দেহ পরিবর্তনের ব্যাপারটা পোশাক পরিবর্তনের মতো। আত্মা থাকে বলেই দেহ বেঁচে থাকে। এমনও তো হতে পারে যে কোনো আত্মা তার পুরনো দেহ ত্যাগ করার পর ওই গাছের দেহে প্রবেশ করলো, আবার বেঁচে উঠল গাছটা। সাধু বাবার কথা শুনে লালাজি এবার যেন একটু অসহিষ্ণুভাবেই বললেন, দেখুন, আমরা জানি যে কালী পুজোর সময় ওই গাছটাকে ঘিরে একটা মেলা বসে, চারপাশের গ্রাম থেকে লোকজন আসে প্রণামী বাবদ। তখন আপনার কিছু উপার্জনও হয়। আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, আর ঝামেলা করবেন না, কাল গাছটা কাটা হবে। লালাজির কথা শুনে সন্ন্যাসী যেন দৃঢ় কণ্ঠে বললেন, আমাকে টাকার লোভ দেখিও না। কাল ভোরে আমি গ্রামের লোকদের নিয়ে গাছের কাছে যাব, গাছটাকে কাটতে দেব না। কি বোঝাবেন তাদের? তারাও তো গাছটাকে পরীক্ষা করলেই বুঝতে পারবে যে ও গাছ মরে গেছে। তোমাদের যা বললাম তাদেরও তাই বলবো। আবার জীবন্ত হয়ে উঠতে পারে ওই গাছ। আবারও বলছি, ওই গাছ তোমরা কাটতে যেও না। এবার যাও, আমাকে আর বিরক্ত করো না। তাহলে আপনার সিদ্ধান্তেই অটল থাকলেন আপনি? আমার কথা শুনবেন না? কাল কোনো গন্ডগোল পাকাতে গেলে তার ফল কিন্তু ভালো হবে না। কথাটা শুনে সন্ন্যাসীর মুখমণ্ডল পাল্টে গেল। তার চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল। তিনি ত্রিশূলটা মাটি থেকে উঠিয়ে নিয়ে বললেন, এতক্ষণ তোদের কিছু বলিনি, ভদ্র ব্যবহার করছিলাম। আমি জানি ও গাছ এমনি মরেনি। আমি জানি তোরাই ওই গাছটাকে মেরেছিস। গাছের কোটর আর গোড়ায় হিং আর অম্ল দিয়েছিস তোরা। ওকে খুন করেছিস তোরা। এখনই দূর হয় এখান থেকে। এই বলে তিনি ত্রিশূলটা তুলে ধরলেন। গাছটাকে কিভাবে মারা হলো সে ব্যাপারটা রাহুল কিছু না জানলেও ব্যাপারটা বনমালী আর লালাজি জানে। হ্যাঁ, এভাবেই হিং আর অ্যাসিড দিয়ে গাছটাকে মারা হয়েছে। তাই সাধু বাবার কথা শুনে মৃদু চমকে উঠল তারা দুজন। কিন্তু এর পরেক্ষণেই লালাজি নিজেকে সামলে নিয়ে কর্কশভাবে বললেন, হ্যাঁ, আমরা এতক্ষণ তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলাম। না গেলে কি করবে? হ্যাঁ, ওই ত্রিশূল দিয়ে মারবে নাকি? সাধু বাবা উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, মারবো। তোরা খুনি। এখনই দূর হয় এখান থেকে। প্রচণ্ড রাগে কাঁপছেন সাধু বাবা, আর তার বিনুনিগুলো যেন লাফাচ্ছে। লালাজিও এবার রেগে উঠে বললেন, না, যাব না। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ত্রিশূলটা ছুঁড়ে মারলেন তাদের তিনজনের দিকে। সেটা অবশ্য কারোর গায়ে লাগলো না। রাহুলদের পায়ের কয়েক হাত তফাতে এসে পড়ল। কিন্তু এর পর মুহূর্তেই লালাজি তার পাঞ্জাবের নিচ থেকে একটা পিস্তল টেনে বের করলেন। উত্তেজনায় তিনিও কাঁপছেন। সাধু বাবার উদ্দেশ্যে তিনি বললেন, দেখি আজকে কে কাকে মারে। হ্যাঁ, ওকে এখন মেরে ফেললে কেউ জানতেও পারবে না। পিস্তল উঁচিয়ে লালাজি এক পা করে এগোতে লাগলেন সাধু বাবার দিকে। সাধু বাবা যেন হতভম্ব হয়ে গেলেন ব্যাপারটা দেখে। নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন তিনি। রাহুলও হতভম্ব হয়ে গেল পুরো ব্যাপারটা দেখে।
কিন্তু লালাজি যখন সাধু বাবার কাছে গিয়ে পিস্তলটা তাক করলেন, তখন সম্বিত ফিরল রাহুলের। সত্যি একটা রক্তারক্তি কাণ্ড না ঘটে যায়। রাহুল তাড়াতাড়ি লালাজি আর সাধু বাবার মাঝখানে এগিয়ে গিয়ে সাধু বাবাকে আড়াল করে দাঁড়িয়ে লালাজিকে বলল, এ কি করছেন লালাজি? মাথা ঠান্ডা করুন। তুমি সরে যাও, ওর ত্রিশূল ছোড়া আমি এখনই বার করছি। লালা ফোপাটলালকে ও চেনে না, এখনই ওর সাধুগিরি ছুটিয়ে দেব। সরে যাও। রাহুল এবার হাত জোর করে লালাজির উদ্দেশ্যে বলল, দোহাই লালাজি, এ কাজ করবেন না। মাথা ঠান্ডা করুন, শান্ত হন, শান্ত হন। এ কাজে হিতে বিপরীত হবে। রাহুল দ্বিতীয়বার এ কথা বলতে লালাজি যেন একটু থমকে গেলেন। ধীরে ধীরে তার পিস্তল ধরা হাতটা নিচে নেমে এলো। সাধু বাবার দিকে তাকিয়ে তিনি বললেন, ও যখন বলছে তখন এবারের মতন তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কাল গন্ডগোল পাকাবার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না বলছি। সাধু বাবা তার কথার কোনো জবাব দিলেন না। বেদি থেকে নেমে তিনি একবার শুধু রাহুলের দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখে তো ভালো লোক বলেই মনে হচ্ছে। এদের সঙ্গ ত্যাগ করো, নইলে তোমার বিপদ হবে। কথাটা বলে তিনি প্রায় ছুটতে ছুটতে গিয়ে শিকল খুলে তার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। রাহুলরা এরপর শ্মশান ছেড়ে ফেরার পথ ধরল। জঙ্গল থেকে বেরিয়ে সেই ফাঁকা জমি আর বটগাছের পাশ দিয়ে গাড়ির রাস্তায় উঠে টিনের চালওয়ালা ঘরটাতে পৌঁছল রাহুল। এটা বনমালী রাস্তা না। দুটো ক্যাম্পখাট পাতা আছে ঘরে, মানুষ 3 জন। রাহুল তাই দেখে বলল, আমি রাতে গাড়িতেই থাকবো। লালাজি বললেন, আচ্ছা তাই থেকো, সেটাই ভালো। তারপর তিনি রাহুলকে বললেন, পিস্তলটা দেখে তুমি ঘাবড়ে গেছো নাকি? এটা আমার লাইসেন্স রাম। সে সময় কিছুটা ভয় তো সত্যিই পেয়েছিলাম, যদি আপনি গুলি চালিয়ে দিতেন। আমাদের কারবারে এসব ধমক টমক একটু আধটু চলে, কাঁচা পয়সার কারবার তো। আমার সঙ্গে কিছুদিন থাকলে এসবে অভ্যস্ত হয়ে যাবে। তবে প্রয়োজন হলে, আমার স্বার্থে ঘা লাগলে আমি নিশ্চয়ই গুলি চালাতে পারি। আগে কয়েকবার জখমও করেছি কয়েকজনকে। তবে সাধারণ মানুষ পিস্তল দেখলেই ভয় পায়। দেখলে না লোকটা কেমন দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলো। রাহুল এবার প্রশ্ন করে ফেলল, ওই সাধু বাবা যেমন বললেন তেমনভাবেই কি গাছটাকে আপনারা মেরেছেন? লালাজি কয়েক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিলেন, হ্যাঁ, অনেকটা ওভাবেই। ফরেস্টে অনেক সময় এভাবে বড় বড় গাছ মারা হয়, কারণ সরকার জ্যান্ত গাছ বিক্রি করে না। গাছ মেরে তারপর সরকার থেকে অনুমতি নেওয়া হয় সেসব গাছ কাটার। আমার কাঠের ব্যবসাও আছে, তাই ব্যাপারটা জানি। এই বনমালী এর আগেও এইভাবে অনেক গাছ মেরেছে। তবে শুধু গাছ কেন, প্রয়োজনে আমি মানুষও মারতে পারি। এ কথা শোনার পর রাহুল আর কিছু বলল না। তবে সে একটা জিনিস বুঝতে পারল যে তার নিয়োগকর্তা খুব একটা সুবিধের লোক নয়। বনমালী এরপর বলল, সাধুটা পিস্তলের ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ঠিকই, কিন্তু কাল সকালে গিয়ে ও যদি গ্রামে ঢুকে লোকজন ডেকে আনে তখন হয়তো আটকে গেল কাজটা। হয়তো গ্রামের লোক কাজটা বেঁচে উঠবে সে কথায় বিশ্বাস করলো। ওই চুলগুলো কেমন নড়ছিল খেয়াল করেছেন? ওর ওই ক্ষমতাটার জন্যই ওর মধ্যে দৈব শক্তি আছে বলে গ্রামের লোকেদের ধারণা। হ্যাঁ, আমিও খেয়াল করেছি। নিশ্চয়ই ওর মধ্যে কোনো কৌশল আছে। তবে আমিও ব্যাপারটা নিয়ে ভাবছি, যদি সত্যিই লোকটা লোকজন ডেকে আনে, কি করা যায় বলো তো? বেশ কিছুক্ষণ ভাবার পর বনমালী বলল, একটা কাজ করা যেতে পারে। সন্ধ্যা নামলেই লোকটা ভাং খেয়ে সারা রাত অচৈতন্য হয়ে থাকে। বাইরে থেকে ওর ঘরের দরজায় শিকল দিলে কেমন হয়? ওর চিৎকার কানে যাবে না, ঘরবন্দি করে রাখা যাবে। রোজ তো আর ওই শ্মশানে কেউ মরা পোড়াতে যায় না। পরিকল্পনাটা মন্দ নয়। আগে গাছটা কাটা হয়ে যাক, তারপর যা হয় হবে। তাহলে অন্ধকার নামার সময় আমি জঙ্গলে ঢুকব। রাহুল বুঝতে পারল এ কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু সিদ্ধান্ত তার কথায় হবে না। বাকি দুপুরটা সেই ঘরের মধ্যেই কেটে গেল রাহুলদের।
তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হতেই পরিকল্পনা মতো ঘর ছেড়ে জঙ্গলের দিকে রওনা হলো বনমালী। রাহুল তাকালো সেই প্রাচীন গাছটার দিকে। সূর্য ডুবে গেছে, তার ছেড়ে যাওয়া শেষ আলোটুকু এসে পড়েছে বটগাছটার মাথায়। একটা বড় পাখির ঝাঁক ফিরে এলো বটগাছটাতে। কালকেই হয়তো বটগাছটার সত্যিই থাকবে না, আর পাখিগুলোর বাসাও থাকবে না। তবে ঘরের ভিতর থেকে গাছটার দিকে তাকিয়ে আবারও সত্যি সাধু বাবার মুখটার কথা মনে পড়ে গেল রাহুলের। সত্যি কি অদ্ভুত মিল। বনমালী জঙ্গলে প্রবেশ করার পরই দ্রুত অন্ধকার নেমে এলো। সেই অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল সেই বটগাছটা। সেই টিনের ছাদওয়ালা ঘরের ভিতর একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়ে বনমালীর ফেরার অপেক্ষা করতে লাগলো তারা দুজন। বনমালী যখন ফিরল তখন বাইরে চাঁদ উঠতে শুরু করেছে। ঘরে ঢুকে বনমালী দাঁত বের করে হেসে বলল, কাজটা হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, মনে হয় ভিতরে নেশা করে শুয়ে আছে লোকটা। আমি শুধু বাইরে থেকে নিঃশব্দে শিকল তুলে তার মধ্যে একটা শক্ত কাঠের টুকরো গুজে এলাম, যাতে ভিতর থেকে ধাক্কা দিলেও দরজা না খোলে। কথাটা শুনে লালাজি তার পিঠে চাপড় দিয়ে বললেন, সাবাস, রিসর্টটা হয়ে গেলে তার ম্যানেজার করে দেবো তোমাকে। এরপর ঘণ্টাখানেকের মধ্যে খাওয়া সারা হয়ে গেল তাদের। রাহুল যখন ঘর ছেড়ে রাস্তার পাশে তার গাড়ির দিকে এগোলো তখন চাঁদ তার মাথার উপর, বেশ বড় চাঁদ। তার আলোতে দাঁড়িয়ে আছে বটগাছটা, দেখতে ঠিক যেন সাধু বাবার মুখের মতো। গাড়িতে গিয়ে উঠে বসল রাহুল। বাইরে কোথাও কোনো শব্দ নেই, শুধু একবার জঙ্গলের দিক থেকে একটা শিয়ালের ডাক ভেসে এলো। সেই ডাক যেন রাত্রির নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিল। কিন্তু কিছুতেই ঘুমাতে পারল না রাহুল। গাড়ির কাজ বন্ধ করলে অসহ্য গরম লাগছে, আর দরজা জানলা খুললে মশার দল ভন ভন করছে। তাছাড়া বাইরে কোনো বাতাস নেই, গুমোট গরম। একবার দরজা খোলা আর একবার গাড়ির কাজ বন্ধ করতে লাগলো সে। অস্বস্তিকর পরিবেশ। ঘন্টা দুয়েক এভাবে কাটার পর রাহুল বুঝতে পারল বাকি রাতটা তাকে জেগেই কাটাতে হবে। সে ভাবল গাড়ির বদ্ধ পরিবেশে না থেকে ওই বটগাছের তলায় বেদিতে বসে কাটানো যেতে পারে। গাড়ি থেকে নেমে পড়ল রাহুল। সে এগোতে যাচ্ছিল গাছটার দিকে, কিন্তু একটা জিনিস চোখে পড়তেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। জঙ্গলের ভিতর থেকে একটা আলো মাটির ফুটখানেক ওপর দিয়ে দুলতে দুলতে এগিয়ে আসছে বটগাছটার দিকে। কিসের আলো ওটা? কে আসছে? আলোটা দেখে কিন্তু ঠিক টর্চ লাইট বা মশালের আলো মনে হচ্ছে না। অদ্ভুত উজ্জ্বল নীলাভ একটা আলো, আকারে ছোট বলের মতো। আলোটা এসে প্রথমে থামলো বটগাছটার ঠিক নিচে, তারপর দুলতে দুলতে পাক খেতে লাগলো গাছটার গুড়ি ঘিরে। আবার কখনো কখনো ওপর নিচে ওঠানামাও করতে লাগলো। গুড়ির গায়ে ফোকরটা যেখানে আছে ঠিক সেখানে। অদ্ভুত এক দৃশ্য। ব্যাপারটা কি হচ্ছে তা বুঝতে পারল না রাহুল। আবার কাছে যেতেও ভরসা পেল না। সে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। নেচেই চলেছে আলোটা, তীব্র উজ্জ্বল নীলাভ আলোর একটা বল। রাহুলের হুঁশ ফিরল লালাজির চাপা কণ্ঠস্বরে। আলোটা তখনও একইভাবে নেচে চলেছে। আলোটা দেখতে পেয়ে লালাজি ও বনমালীকে নিয়ে বেরিয়ে পড়েছেন। তারা রাহুলের কাছে পৌঁছতেই রাহুল চাপা স্বরে তাদের প্রশ্ন করল, কিসের আলো ওটা? লালাজি আলোটার দিকে চোখ রেখে হাতের পিস্তলটা উঁচিয়ে ধরে বললেন, ঠিক বুঝতে পারছি না,
এমনও হতে পারে যে ওই সাধুটা ঘর থেকে কোনোভাবে বেরিয়ে পড়েছে, তারপর কোনো কৌশলে ওই আলো দিয়ে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছে। ও জানে যে ঘরের ভেতর থেকে জানলা দিয়ে আমরা আলোটা দেখতে পাবো। এই গরমে জানলা খোলা রাখবো, আলোটা দেখে অলৌকিক ব্যাপার ভেবে আমরা যাতে গাছটা না কাটি সেই চেষ্টাই করছে হয়তো লোকটা। চলো, কাছে গেলেই ব্যাপারটা আসলে কি তা বোঝা যাবে। এই বলে পিস্তল উঁচিয়ে লালাজি এগোলেন গাছটার দিকে। তাকে অনুসরণ করল বনমালী আর রাহুল। গাছটার হাত 15 কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। আর আলোটাও যেন তাদের দেখে গাছের নিচে বেদিটার কাছাকাছি স্থির হয়ে গেল। রাহুলের মনে হলো চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা বিরাট গাছটাকে যেন এখন হুবহু সাধু বাবার মুখের মতো লাগছে। তার বেনির মতো ওপর থেকে নেমে আসা ঝুড়ি আর তার আড়াল থেকে সাধু বাবার উন্মুক্ত ওষ্ঠাধরের মতো উকি দিচ্ছে গাছের কোটরটা। আর একটা জিনিস মনে হলো রাহুলের, গাছের ঝুড়িগুলো সাধু বাবার বিনুনির মতোই যেন মৃদু মৃদু নড়ছে। এক ফোঁটা বাতাস নেই, তবে ঝুড়িগুলো নড়ছে কিভাবে? লালাজি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন, তারপর এগোলেন গাছটার দিকে। আর তার পিছন পিছন এগোলো বনমালী, আর সবার পিছনে রাহুল। আলোটা এবার যেন তারা এগোচ্ছে বুঝতে পেরে ধীরে ধীরে বেদি থেকে গাছের গুড়ির গা বেয়ে উপরে উঠতে শুরু করল। ওপর থেকে নেমে আসা গাছের ঝুড়িগুলো যেন এবার আরো বেশি দুলতে শুরু করেছে। রাহুলরা গাছের তলায় গিয়ে দাঁড়াতেই সেই আলোটা যেন উপরে উঠে গাছের ফোকরে অদৃশ্য হয়ে গেল। লালাজি প্রথমে বলে উঠলেন, আলোটা কোথায় গেল? আর তারপর বললেন, গাছের ঝুড়িগুলো এত দুলছে কেন? গাছের মাথায় কেউ বসে নেই তো? আর এর পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনার সূত্রপাত হলো। একটা বটের ঝুড়ি যেন মানুষের হাতের মতোই এক ধাক্কায় সবার পিছনে দাঁড়িয়ে থাকা রাহুলকে ছিটকে ফেললো গাছের নিচ থেকে বেশ খানিকটা দূরে। মাটিতে পড়ে থাকা রাহুল এরপর কিছুক্ষণের জন্য এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করল। সাধু বাবার বিনুনির মতো ওপর থেকে নেমে আসা ঝুড়িগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা পেঁচিয়ে ধরছে লালাজি আর বনমালীকে। তারা ছটফট করলেও সেই নাগপাশ থেকে মুক্ত হতে পারছে না তারা। এরপর সেই কঠিন নিষ্পেষণে স্থির হয়ে গেল দেহ দুটো। বুড়ির গায়ের ফোকরটা বড় হতে শুরু করলো, ঠিক যেন কোনো মানুষ বড় করে মুখ হা করছে। সাধু বাবার মুখ। ঝুড়িগুলো এবার দেহ দুটোকে টেনে তুলল সেই হা করা মুখের দিকে। তারপর মানুষ যেভাবে হাত দিয়ে খাবার মুখে পড়ে ঠিক সেভাবে দেহ দুটোকে চালান করে দিল সেই ফোকরের ভিতর। এ দৃশ্য দেখে জ্ঞান হারালো রাহুল। পরদিন রাহুলের যখন জ্ঞান ফিরল তখন বেশ বেলা হয়ে গেছে। একটু ধাতস্থ হয়ে মাটি ছেড়ে দাঁড়িয়ে রাহুল ভাবতে লাগলো, গতকাল রাতে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটা সত্যি না মিথ্যে? সে কি ঘুমের ঘোরে গাড়ি থেকে নেমে এখানে পৌঁছেছিল? কিন্তু লোকজন কোথায়? লালাজি বা কোথায়? সকালেই তো এই গাছটা কাটতে লোকজনের আসার কথা। রাহুল এরপর সেই জায়গাটা ছেড়ে এগোতে যাচ্ছিল রাস্তা পেরিয়ে বাড়িটার দিকে, লালাজি সেখানে আছে কিনা তা দেখবার জন্য। কিন্তু একটা জিনিস দেখে থমকে দাঁড়ালো রাহুল। একদল লোক জঙ্গলের দিক থেকে কি একটা জিনিস যেন বহন করে আনছে। লোকগুলো গাছটার কাছে এসে থামল, তারপর খাটিয়াটাকে মাটিতে নামিয়ে রাখলো একটু জিরোবার জন্য। রাহুল চমকে উঠল খাটিয়ায় শোয়া দেহটাকে দেখে। তার মধ্যে রয়েছে সেই সাধু বাবার দেহ।
লোকগুলোর কথাবার্তা শুনে রাহুল যতটুকু বুঝতে পারল তা হলো এই লোকগুলো অন্য একটা মৃতদেহ নিয়ে জঙ্গলের ভিতর শ্মশানে দাহ করতে গিয়েছিল। সাধু বাবাকে ডাকতে গিয়ে তারা দেখে ঘরের দরজা ভিতর এবং বাইরে থেকে বন্ধ। সাধু বাবার সাড়া না পেয়ে দরজা ভেঙে সাধু বাবাকে এই অবস্থায় দেখতে পায়। যদিও সবাই বুঝতে পারছে যে সাধু বাবা মৃত, তবুও একবার হাসপাতালে নিয়ে গিয়ে দেহটা দেখিয়ে নিশ্চিন্ত হতে চায়। তারা এখন সেখানেই যাবে। হঠাৎ একজন লোক মৃতদেহটাকে ওঠাবার আগে বলল, 2 দিন আগে আমি এই গাছটার কাছে এসেছিলাম। তখন কেন জানি না এই গাছটাকে দেখে আমার মনে হয়েছিল এই গাছটা মরে গেছে, পাতাগুলো সব ঝরে পড়ছিল। এখন দেখছি ব্যাপারটা ভুল। কথাটা শুনে রাহুল চমকে উঠে তাকালো গাছটার দিকে। সে দেখল এক রাতের মধ্যেই গাছটা যেন সজীব হয়ে উঠেছে। গাছের বিবর্ণ হলদেটে নুইয়ে পড়া পাতাগুলো সবুজ হয়ে উঠে তাকিয়ে আছে সূর্যের দিকে। রাহুল একটা পাতা ভাঙতেই বোটা থেকে সাদা দুধের মতো রস গড়িয়ে পড়ল। গাছটা এখন জীবন্ত। রাহুলের পর তাকালো সাধু বাবার দিকে। তিনি মৃত হলেও তার ঠোঁটের কোণে জেগে আছে আবছা হাসির রেশ। তবে কি সাধু বাবা তার মানব শরীরের বিনিময়ে গাছটাকে বাঁচালেন, যেমন তিনি বলেছিলেন? অবিনশ্বর আত্মা এক খোলস ছেড়ে অন্য খোলসে প্রবেশ করল, শাস্তি দিল লালাজি আর বনমালীকে? হয়তো তাই। সে রাতের অভিজ্ঞতার কথা কেউ বিশ্বাস করবে না বলে রাহুল তা আর কাউকে বলেনি। তবে অনেক খুঁজেও লালাজি আর বনমালীর সন্ধান কেউ পায়নি। শুনলেন পুনর্জন্ম, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। লালাজির চরিত্রে অমিত, লোকটি সম্পদ এবং গল্পপাঠ রাহুল ও বনমালীর ভূমিকায় অতনু। আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো পুনর্জন্ম। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।